পুতিনের ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে 50 দিনের আলটিমেটাম, না হলে মস্কোর ওপর 100% সম্পূরক শুল্ক আরোপের হুমকি। গাজায় খাবারের কথা বলে ক্ষুধার্তদের ডেকে এনে হত্যাযজ্ঞ চলছেই। আরও 70 ফিলিস্তিনির জীবন কেড়ে নিল নেতানিয়াহু বাহিনী। পাল্টা প্রতিরোধে 3 ইসরায়েলি সেনার প্রাণহানি। নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘের হুমকির কড়া জবাব ইরানের, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তেহরানের। গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান রেখেই আইন পাশ। এবং সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল কলকাতা, হাজার হাজার শিক্ষকের বিক্ষোভ। মমতার কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির জন্য সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে মস্কোর বিরুদ্ধে 100% সম্পূরক শুল্ক আরোপ করা হবে। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একসময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন তার অবস্থান যেন একেবারেই উল্টো। সম্প্রতি তিনি রাশিয়ার উপর বিরক্তি প্রকাশ করে জানান, পুতিন তাকে হতাশ করেছেন। রাশিয়ার উপর গভীর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে শুরু হবে 100% সেকেন্ডারি ট্যারিফ। কিন্তু এখানেই থেমে থাকেননি ট্রাম্প। আরও জানান, রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে 100% ট্যারিফ। ভারত, চীন বা যেসব দেশ এখন রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা। এই ঘোষণার দিনই ইউক্রেনের কিয়েভে বৈঠক করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন দূত কিথ কেলগ। আলোচনায় উঠে আসে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন ও ক্রয় পরিকল্পনা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত পতনের পথে। তবুও যুক্তরাষ্ট্র সার, পারমাণবিক উপাদান সহ বেশ কিছু রুশ পণ্য কিনছে। এগুলো নতুন শুল্কের আওতায় পড়লে দাম বাড়বে বহুগুণে। আর সেই দাম শুধুমাত্র রাশিয়ার নয়, পরোক্ষভাবে গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও। গাজায় সরকারি খাদ্য সহায়তার কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনে 70 জনের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। নিহত হয়েছে 3 ইসরায়েলি সেনাও। এর মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আসবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে জ্বালানি না পৌঁছালে গাজায় সব মানবিক সহায়তা থেমে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। দিনের পর দিন আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। খাদ্য সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বিমান হামলায় প্রাণ গেছে অনেকের। হতাহতের ঘটনা ঘটেছে বিতর্কিত মার্কিন ইসরায়েল সমর্থিত বিতরণ কেন্দ্রের কাছেই। এদিকে গাজা শহরের অভ্যন্তরে ইসরায়েলি একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয়। আহত সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমে। এতে নিহতও হন কয়েকজন ইসরায়েলি সেনা। এই উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল সরকারের মানবিক শহর গঠনের ঘোষণাকে কেন্দ্র করে। দক্ষিণ গাজায় নিরীহ মানুষদের জন্য বিশেষ আবাসন তৈরির এ পরিকল্পনাকে সমালোচকরা তুলনা করছেন কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে। ইসরায়েলের 2 প্রভাবশালী রাজনীতিক এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সময় হামাস স্মার্ট পর্যায়ে চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ। তাদের দাবি, প্রতিদিন নতুন কৌশলে ইসরায়েলি বাহিনীকে তারা চমকে দিচ্ছে এবং সে কারণেই শত্রুপক্ষ পুরোপুরি নিয়ন্ত্রণ হারাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন করে আশার বাণী শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। এই যুদ্ধের মাঝেই জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় যদি নিয়মিত জ্বালানি প্রবেশ করতে না পারে তবে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার 130 দিন পর প্রথমবারের মতো সামান্য জ্বালানি প্রবেশ করলেও তা একদিনের চাহিদাও পূরণ করতে পারেনি। এ কারণে বিপর্যয়ের মুখে রয়েছে হাসপাতাল, পানি সরবরাহ ও জরুরি ত্রাণ সহায়তা। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলছে, এমন হলে উচিত জবাব দেবে তেহরান। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে কঠোর আইন পাশ করেছে দেশটির পার্লামেন্ট।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আলোচনা চলছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট বলেন, স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের কোনো আইনি বা রাজনৈতিক ভিত্তি নেই। নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো পদক্ষেপ নিলে ইরান তার পাল্টা ব্যবস্থা নেবে। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা এখনো খোলাসা করেনি ইরান। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরান। সংশোধিত এই আইনে বলা হয়, শত্রু রাষ্ট্রের হয়ে গোয়েন্দা তৎপরতায় জড়িত থাকলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। শত্রু রাষ্ট্র নির্ধারণে ক্ষমতা থাকবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। বিদেশি নেটওয়ার্কে তথ্য পাচার বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে তথ্য পাঠানো হলে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে বলে নতুন আইনে উল্লেখ রয়েছে। শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপিলের সুযোগ থাকলেও তা অবশ্যই সর্বোচ্চ 10 দিনের মধ্যে করতে হবে। এই আইনের পাশ হওয়া নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। সরকারি চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল কলকাতা। সোমবার সকাল থেকে রাজ্যটির প্রশাসনিক প্রধান দফতর নবান্ন ঘেরাও কর্মসূচিতে চাকরিহারা হাজার হাজার শিক্ষক বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, হয় ধস্তাধস্তিও। বিশ্বজিৎ দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি কেলেঙ্কারিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ডাকে সোমবার নবান্ন অভিযানে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কলকাতার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাটির সংযোগস্থল হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে এই উত্তেজনা। মূলত যোগ্যদের চাকরিতে ফেরাও এই দাবিতে হাওড়া স্টেশন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় নবান্নের উদ্দেশ্যে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। হাওড়ার বঙ্কিম সেতুর দিকে এগিয়ে গেলে মল্লিক ফটক এলাকায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকে দেয় পুলিশ। কলকাতা ও হাওড়া পুলিশ ছাড়াও অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স ও কমব্যাট ফোর্স। যেভাবেই হোক আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে আনতে হবে। রায় কিন্তু আমাদের পক্ষে নয়, এই রায় কিন্তু কোনো যোগ্যই মেনে নেবে না। যে কোনো ভাবে সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই প্যানেলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে, যারা চাকরি বিক্রি করেছে, যদি সত্যি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্দোলনকারীরা জানান, তাদের 4 দফার প্রধান দাবি রিভিউ নয়, সরাসরি রিপ্যানেল প্রক্রিয়া চালু করতে হবে। ওএমআর শিট ও সার্টিফাইড মেধাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে। শিক্ষক সমাজকে এই যে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, এর কোনো নৈতিকতা বা মানুষ ঠিকঠাক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু ব্যভিচারী নন, তিনি একজন দুষ্কৃতিবাদীর মতো একজন মহিলা। পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ইতিহাসে এক বড়সড় ধাক্কা হিসেবে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় আদালতের রায়ে। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল বিপুল সংখ্যক অযোগ্য প্রার্থী ঘুষ দিয়ে নিয়োগ পেয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, তারা সেই দোষীদের মধ্যে পড়েন না। তারা সত্যিকারের মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে এই সরকারি চাকরি পেয়েছিল। তাই একক সিদ্ধান্তে সবাইকে চাকরিচ্যুত করা অমানবিক ও অন্যায়, এমনটাই দাবি তাদের।